আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ৮ নম্বর পর্ব নিয়ে। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের পর 7টা পর্ব আলোচনা করেছি এবং আজকে এই ৮ নম্বর পর্বে মূলত আমরা এই অধ্যায়ের যে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় এই প্রক্রিয়াটা সম্পর্কে জানব। তো সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় এই প্রক্রিয়াটা করার আগে বা এটা কিভাবে করা হয়, সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ কিভাবে নির্ণয় করা যায়, এইটা করতে গেলে আমাদের কিছু বিষয় সম্পর্কে আগে ধারণা রাখতে হয়। যেমন অপেক্ষক, ঢাল, তারপর হলো স্বাধীন চলক, অধীন চলক, ধ্রুবক, ছেদক, এই ওভারঅল যে বিষয়গুলো আছে এগুলো বিষয়ে আমাদের ধারণা রাখতে হয়। এখন এইগুলো বিষয়ে যদি ধারণা থাকে তবেই কিন্তু আমরা আমাদের যে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় এটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবো। নতুবা কিন্তু আমরা সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় জিনিসটা কিন্তু আমাদের করতে একটু কষ্ট হবে, ঝামেলা হবে। পারবো না যেটা না, কিন্তু একটু ঝামেলা হবে। এই জন্য আমরা চেষ্টা করব আজকের এই পর্বে মূলত সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ এইটা মূলত আলোচনা করব। পরবর্তী পর্বে আজকের পর্বে মূলত এই সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়ের জন্য বেসিক যে তথ্যগুলো লাগে সমীকরণের সাহায্যে মূলত ভারসাম্য দাম পরিমাণ নির্ণয়ের, সেই বেসিক তথ্যগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তাহলে বেশি কথা না বলে আমাদের আজকের যে আলোচনার টপিক সেটা তাহলে শুরু করি। তো দেখো, সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়ের জন্য প্রথম যেটা আমাদের সম্পর্কে জানতে হবে সেটা হলো অপেক্ষক। দেখো, অপেক্ষক জিনিসটা কি? অপেক্ষককে যেটা ইংরেজিতে বলা হয় ফাংশন। তো অপেক্ষক হলো সম্পর্কিত এক বা একাধিক স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে মূলত অপেক্ষক বলা হয়। যদিও এখনও অনেকে বুঝবে না যে এখানে একটা শব্দগুলো ইউজ করা হয়েছে দুইটা, মূলত একটা হলো স্বাধীন চলক আর একটা হলো অধীন চলক। স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা, বা চলকই জিনিসটা কি, আবার তো জাস্ট একটু ধারণা দিই। পরবর্তীতে এইগুলো কিন্তু আরও ডিটেলস আছে, পরবর্তীতে এইখানেই আছে, মানে আরও ডিটেলসে আলোচনা করবো। আবার তো জাস্ট ধারণা রাখো, স্বাধীন চলক হলো যে চলক অন্যের উপর নির্ভরশীল নয়। আমরা জানি স্বাধীন মানে কি, সে নিজের স্বয়ংসম্পূর্ণ, সেটা হলো স্বাধীন। অধীন হলো যে অন্যের উপর নির্ভরশীল যে চলকগুলো, সেগুলোকে অধীন চলক বলা হয়। তো এখন কি বলছে দেখো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সম্পর্কিত এক বা একাধিক চলকের সাথে, এক বা একাধিক কোন চলক, স্বাধীন চলকের সাথে, স্বাধীন চলক এই যে একটা এখানে আমাদের সমীকরণ দেওয়া হয়েছে, এই সমীকরণের মধ্যে এই যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি, এফ সমান সমান পি এক্স আর টি টি এ, মানে অর্থাৎ এগুলো সবগুলো কিন্তু স্বাধীন চলক। অর্থাৎ স্বাধীন চলক বলতে মূলত সেই চলক যে চলক নিজের স্বয়ংসম্পূর্ণ না। যেমন এখানকার এই চলকগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাধীন চলক। কেন এগুলো স্বাধীন চলক? আমরা স্বাধীন চলক কোনগুলোকে বলে থাকি? মূলত যেটা অন্যের উপর নির্ভরশীল না। এখন আমরা যখন কোনো দ্রব্যের দাম, তারপর কর, আবহাওয়া, এগুলো কিন্তু স্বাধীন চলক, কারণ এটার উপর নির্ভর করেই কিন্তু চাহিদাটা হয়ে থাকে। যেমন এখানে এই যে কিউডি চাহিদার পরিমাণ রয়েছে না, এই চাহিদার একটা অপেক্ষক রয়েছে, সেই অপেক্ষকের জন্য এই যে আমরা বিভিন্ন ধরনের প্রতীকগুলো দেখতে পাচ্ছি, এটা এক একটা এই প্রতীকগুলোকে মূলত আমরা কিন্তু স্বাধীন চলক বলতে পারি। এখানে সংক্ষিপ্ত রূপ আকারে দেওয়া হয়েছে যেগুলো, যেমন এক একটা হলো প্রাইস, তারপর রেভিনিউ রাজস্ব, তারপর হলো সময়, তারপর এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো, ট্যাক্স, কর, এরকম যে চলক মানে প্রতীকগুলো দ্বারা এটাকে প্রকাশ করা হয়েছে, আর এটাকে মূলত চলক বলা হয়ে থাকে, আর এটা হলো স্বাধীন চলক। তো এখানকার মধ্যে এই যে এদিকে যে প্রতীকগুলো রয়েছে এগুলো হলো স্বাধীন চলক, আর কিউডিএক্স এটা হলো অধীন চলক। তো এখন অনেকের মধ্যে প্রশ্ন হবে যে এদিককারগুলো স্বাধীন চলক, এইটা আবার অধীন চলক কেন? কারণ এ কারণেই যে এদিকের যে মানগুলো রয়েছে এই মানগুলো মূলত এটার মানে এই যে মানগুলো আছে এটার উপর মূলত আমাদের চাহিদার পরিমাণটা নির্ভর করবে। কিভাবে নির্ভর করবে? দেখো, আমাদের দামের উপর চাহিদাটা নির্ভর করতেছে না। দাম যদি বাড়ে আমাদের চাহিদা কী হয়? আমরা কম জিনিসপত্র কিনি, তখন চাহিদা কমে যায়। মনে করো রাজস্ব কর বেড়ে গেল কোনো একটা দ্রব্যে, সেই দ্রব্যকে বেশি উৎপাদন করবো, তাহলে সেই দ্রব্যে আমাদের চাহিদা কমে যাবে না? সেখানে রাজস্ব যদি বেশি দেওয়া লাগে, এইরকম বিষয়টা। তার মানে আমাদের এই যে চলকগুলো রয়েছে এই চলকগুলোর উপর মূলত চাহিদাটা নির্ভর করতেছে, বা যোগান হলো যোগানটা নির্ভর করবে। তো এজন্য বলতেছে যে এটা হলো অধীন চলক, আর এদিক চলকগুলো আছে এদিককারগুলো হলো স্বাধীন চলক। তো এখন কি বলছে অপেক্ষকের সংজ্ঞাটা দেখো, সম্পর্কিত এক বা একাধিক স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক। এই যে স্বাধীন চলক এই যে এদিককার যে মানগুলো আছে এগুলো, এই যে এদিককার, এখানে একবারে তোমাদের দেখাই দিই, এই যে এদিককার যে মানগুলো আছে এগুলো, এটাই বলছে যে এক বা একাধিক স্বাধীন চলকের সাথে, এই যে স্বাধীন চলকের সাথে এক বা একাধিক স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, এই যে অধীন চলক কিউডিএক্স যেটা আছে অধীন চলক, যেটা চাহিদা, এখানে চাহিদা অপেক্ষকের জিনিসটা দেখাইছে ওনারা। তো এইটার যে নির্ভরশীলতার সম্পর্ক, এটার উপরে এটা যে নির্ভরশীল করতেছে তার গাণিতিক প্রকাশ, যখন এটা কোনো গাণিতিকভাবে আমরা প্রকাশ করব তখন তাকে অপেক্ষক বলা হয়।
তো এখন এটার উপর এটা নির্ভর করতেছে না, তোমাদের কিন্তু দেখাই দিলাম বাস্তবে কীভাবে নির্ভর করতেছে। এইটা আরও একবার ডিটেলসে তোমাদের খুব সুন্দরভাবে পরবর্তীতে আরও আলোচনা করবো, একবারে ফুল একবারে। একটু ওয়েট করো, যখন চলক আলোচনা করবো তখন এটা একবার আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো আশা করি তোমরা এই বিষয়টা সকলে বুঝতে পারছো। তো এরপরে আমরা দেখো পরবর্তী যে আমাদের টপিক রয়েছে সেই টপিকটা দেখো। পরবর্তীতে আমাদের আছে হলো সমীকরণ জিনিসটা বুঝি। দেখো সমীকরণ জিনিসটা কি, অনেকে এটা বুঝতে পারে না এবং বলতেও পারে না যে সমীকরণ জিনিসটা কি, বা সমীকরণ বলতে কী বোঝায়, যে সমীকরণের মধ্যে কি কি বিষয় আছে। তো সমীকরণটা বোঝার আগে আমরা এই যে অপেক্ষকের যে বিষয়টা পড়লাম সেটা একবারে শেষ করে দিই, তারপর আমরা সমীকরণটা যাব। যেহেতু অপেক্ষকটা আমরা আলোচনা করছিলাম, তো আমরা অপেক্ষকটা একবারে শেষ করে দিই। আমাদের অপেক্ষকটা যেহেতু অপেক্ষক আলোচনা করছি, তো অপেক্ষকের মধ্যে আমাদের কিন্তু দুইটা বিষয় আমরা অপেক্ষকের মধ্যে দেখতে পাই। কি কি দুইটা বিষয় আমরা অপেক্ষকের মধ্যে দেখতে পাই দেখো। প্রথমে রয়েছে হলো চাহিদা অপেক্ষক, আর একটা হলো আমাদের কি অপেক্ষক, যোগান অপেক্ষক। অপেক্ষকের এই দুইটা কিন্তু আমরা বিষয় লক্ষ্য করতে পারি। তোমাদের একটু দেখার সুবিধার্থে পর্দাটা একটু ঠিক করে দিচ্ছি। দেখো একটু ওয়েট। একটা হলো চাহিদা অপেক্ষক, আরেকটা হলো কি আমাদের যোগান অপেক্ষক। দুইটা কিন্তু আমরা দেখতে পাই অপেক্ষকের ক্ষেত্রে। তো দেখো এখন চাহিদা অপেক্ষক কি আর যোগান অপেক্ষক কি। যখন চাহিদার সাথে রিলেটেড ঘটনা ঘটবে তখন চাহিদা অপেক্ষক হবে, গাণিতিক প্রকাশ হবে। যখন যোগানের সাথে এরকম কোনো স্বাধীন চলক অধীন চলকে গাণিতিক প্রকাশ হবে তখন সেটা যোগান অপেক্ষক হবে। দেখো এখন বাস্তবে দেখি কিভাবে, যে সম্পর্কিত স্বাধীন চলকের উপর কোনো দ্রব্যের চাহিদার যে নির্ভরশীলতার সম্পর্ক, আবার কিসের হবে, যখন কোনো দ্রব্যের স্বাধীন চলকের উপর এই যে চলকগুলো রয়েছে তোমাদের একটু আগে বললাম, এই চলকগুলো সবগুলো কিন্তু স্বাধীন চলক, এইটার উপর যখন চাহিদা নির্ভরশীলতার যে সম্পর্ক সেটা যখন গাণিতিক প্রকাশ হবে তখন সেটা চাহিদা অপেক্ষক। যোগানটা কী হবে, যা শুধু ওই একই বিষয়, যা সেখানে যোগান আসবে। ওই দেখো একই সংখ্যা, সম্পর্কিত স্বাধীন চলকের উপর এই যে চলকগুলো যেগুলো আছে এগুলো সবগুলো হলো স্বাধীন চলক। স্বাধীন চলকের উপর কোনো দ্রব্যের যোগানের যে নির্ভরশীলতার সম্পর্ক, এই যে যোগানের উপর এই চলকগুলোর উপর যে যোগান যে নির্ভরশীল করতেছে তার যে সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে যোগান অপেক্ষক বলা হয়। তো এখন অনেকের মধ্যে আবার প্রশ্ন যে এই যে প্রতীকগুলো যে এগুলো সংক্ষিপ্ত রূপ আকার সবগুলো যেগুলো বুঝতেছি না, এগুলো দ্বারা কী বোঝাচ্ছে। দেখো তোমরা পড়ছিলে না চাহিদা নির্ধারক, পড়ছিলে না যোগানের নির্ধারকগুলো, তোমাদের কিন্তু আমিই পড়াইছি। তোমাদের সবগুলো কিন্তু ক্লাসগুলো দেওয়া হয়েছে তোমার ইউটিউবে। তোমরা যে ইউটিউব চ্যানেল যেটা আছে আমাদের অপটিমিস্ট স্পেস আশাবাদী লিখে তুমি যদি সার্চ দাও ইউটিউবে পেয়ে যাবা। এই ক্লাসগুলো কিন্তু এখানে আপলোড করা আছে। তো আমরা কিন্তু সেখানে আলোচনা করছিলাম যে চাহিদার কিছু নির্ধারক ছিল, যোগানের কিছু নির্ধারক ছিল। ওই যে নির্ধারকগুলো ছিল চাহিদার নির্ধারক এবং যোগানের নির্ধারক, ওই নির্ধারকগুলোই মূলত এখানে স্বাধীন চলক হিসাবে ইউজ করছে, অন্য কোনো কিন্তু না, কিন্তু ওই নির্ধারকগুলোই ইউজ করা হয়েছে এখানে। তো তার মানে তোমরা ওই নির্ধারকগুলো ওইখানে ওইটার ইংরেজি মিনিংটা যদি তোমরা জানো তাহলে ইজিলি কিন্তু এটা বুঝতে পারবা যে কোনটা দ্বারা মূলত কী বোঝাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে আমরা দেখবো হলো সমীকরণ বিষয়টা। দেখো সমীকরণ, আমাদের অপেক্ষক বিষয়টা চলে গেল, এরপরে আছে আমাদের হলো সমীকরণ। দেখো সমীকরণ জিনিসটা কি, সমীকরণ হলো যেটাকে ইংরেজিতে বলে ইকুয়েশন, যে স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশ হলো কি, হলো তোমার হলো সমীকরণ। সমীকরণ বলতে কীরকম বোঝায়, যে স্বাধীন চলকের উপর অধীন চলকের যে একটা নির্ভরশীলতার সম্পর্ক থাকবে সেই সম্পর্কটার গাণিতিক প্রকাশ হলো আমাদের সেটার হলো কি নির্ভরশীলতা একটা সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটার গাণিতিক প্রকাশ হলো আমাদের সমীকরণ। দেখো এখন চাহিদা অপেক্ষক এবং অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে এখন যে চাহিদা অপেক্ষক আর যে সমীকরণ আমরা পড়লাম, মানে অর্থাৎ মূলত অপেক্ষক এবং সমীকরণের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়। দুইটা কিন্তু সংজ্ঞা প্রায় একই, কিন্তু প্রশ্ন হবে না মনের মধ্যে, অবশ্যই থাকবে কিন্তু এটা, যে সমীকরণের সংজ্ঞা দেখলাম একই, এই যে অপেক্ষকের সংজ্ঞা দেখলাম একই, তার মানে পার্থক্যটা কোথায়। দেখো আমরা অপেক্ষকের সংজ্ঞা কী পড়ছিলাম, অপেক্ষকের সংজ্ঞা পড়ছিলাম সম্পর্কিত স্বাধীন চলকের উপর কোনো দ্রব্যের অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশ হলো অপেক্ষক। তার কি প্রকাশ, গাণিতিক প্রকাশ। আর এখানে বলছে স্বাধীন চলকের উপর কোনো অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশ হলো সমীকরণ। তার মানে দুইটাই কিন্তু পুরোপুরি একই। তো পার্থক্যটা কোথায়, পার্থক্যটা দেখো তোমার যখন অপেক্ষক হবে তখন সেটা ফাংশন আকারে কাজ করবে, কিন্তু যখন সমীকরণ হবে সেটা ইকুয়েশন আকারে কাজ করবে, তখন তোমার সেটা কিন্তু আর এই যে যখন ফাংশনের মতো ফাংশনে কাজ করবে। তোমরা যারা নবম দশম শ্রেণীতে তোমরা দেখছিলে কিন্তু ওইখানে কিন্তু সেট ফাংশন নামে কিন্তু একটা অধ্যায় ছিল তোমাদের, ওইখানে যে ওই যে ফাংশন নামে একটা ইউজ করছিল না, যে ফাংশন নামে একটা শব্দ ইউজ করছিল, এবং সেই ফাংশন ভেদে কিন্তু একটা এরকম বড় এফ দেওয়া থাকতো এবং দিয়ে ওইখানে বিভিন্ন ধরনের মান কিন্তু ভিতরে ইউজ করা হতো, ব্যবহার করা হতো। ঠিক তেমনিভাবে এখানেও ওই একই প্রসেসে ওই অপেক্ষকের ক্ষেত্রে ব্যবহার করা হবে, কিন্তু সমীকরণের ক্ষেত্রে এরকমটা ব্যবহার করা হবে না। অর্থাৎ সমীকরণের ক্ষেত্রে আমরা ধরতে পারি একটা সমীকরণ হতে পারে এরকম, মনে করো কিউডি সমান সমান 10 - 5p, এরকম একটা তোমার
সমীকরণ হইতে পারে। এইটা একটা সমীকরণ, কিন্তু এখানে কোনো ফাংশনের বিষয় আসবে না, কিন্তু অপেক্ষকের ক্ষেত্রে কিসের বিষয় আসবে, ফাংশনের বিষয়টা আসবে। এটা খুব সুন্দরভাবে মাথায় রাখিও। তো দেখো তাহলে আমরা যে বিষয়টা ছিলাম যে সমীকরণ হলো স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে মূলত সমীকরণ বলা হয়ে থাকে। যেমন মনে করো এখানে যে একটা সমীকরণ কিউডি, যেটাই দেখালাম একটু আগে, ওই একই ধরনের একটা সমীকরণ মনে করো এইখানেতে দেওয়া হয়েছে, ওই একই সমীকরণ। তো এই সমীকরণের উপর আমরা কি দেখছি, স্বাধীন চলক, এখানে পিটাকে স্বাধীন চলক ধরা হয়েছে। এখন এটা আগে আলোচনা যদিও করা লাগতো যে স্বাধীন চলক কি অধীন চলক কি, তাহলে তোমাদের এগুলো বুঝতে অনেকটা সুবিধা হয়তো। তো সমস্যা নাই, আমরা যখন চলক আলোচনা করব একটু পরে, তখন সেটা দেখে আবার তোমরা ব্যাক করে ভিডিওটা পজ করে এইখানে আবার এটা দেখবা, তাহলে তোমাদের কোনো আর সমস্যা থাকবে না। তো দেখো যে এখানকার পি যেটা রয়েছে এটা হলো স্বাধীন চলক, আর কিউডি হলো অধীন চলক। এখন কেন স্বাধীন চলক অধীন চলক আলোচনা করতেছি, আপাতত জাস্ট এটা মাথায় রাখো। তারপর স্বাধীন চলক এখন কি বলছে, আমাদের সমীকরণের সংজ্ঞাটা দেখো। সমীকরণের সংজ্ঞাটা কি বলছে, বলছে যে স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশ, এই যে পি স্বাধীন চলক আছে এইটার উপর কিন্তু আমাদের কিউডিটা নির্ভর করতেছে। কেন দেখো কিভাবে নির্ভর করতেছে, দেখো এখন পির মান যদি আমরা পরিবর্তন করি কিউডির মান পরিবর্তন হবে না। পির মান যদি আমরা 1 করি তখন কিউডির উত্তর আলাদা আসবে, কিউডির মান উত্তর আলাদা আসবে। যদি পির মান যদি 2 করি তখন কিউডির মান আলাদা, যদি পির মান 3 করি তখন কিউডির মান আলাদা। এভাবে কিন্তু পির বিভিন্ন মানের জন্য কিউডির মান কিন্তু পরিবর্তন হবে। তো তার মানে আমাদের কিউডি কিসের উপর মূলত নির্ভর করতেছে, এই পির মানের উপর। পির মান যেরকম পরিবর্তন হবে তেমনিভাবে কিউডির মানও সেভাবে একইভাবে কিন্তু পরিবর্তন বিষয়টা দেখতে পাবো আমরা। তো তার মানে এখানে পিটা ওই জন্য বলা হয়েছে মূলত স্বাধীন চলক, সে কারোর উপর নির্ভরশীল করতেছে না, বরং ওর উপর অন্য কেউ নির্ভরশীল করতেছে, যেটা আমরা চাহিদা এখানে দেখতে পাচ্ছি। তো যোগানের ক্ষেত্রে ওই একই অবস্থা হবে। তো তার মানে সমীকরণ জিনিসটা কি বলছে, এরকম স্বাধীন চলকের উপর অধীন চলকের যে একটা নির্ভরশীলতার সম্পর্ক, এরকম যখন কোনো গাণিতিক প্রকাশ থাকবে, এই যে আমরা গাণিতিকভাবে যেটা প্রকাশ করছি, তখনই সেটাকে আমরা সমীকরণ বলবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এবার দেখো আমাদের আছে হলো চাহিদার সমীকরণ। চাহিদার সমীকরণ জিনিসটা কি, কোনো দ্রব্যের দামের উপর চাহিদার যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে চাহিদার সমীকরণ বলা হয়ে থাকে। চাহিদার সমীকরণ হলো কোনো দামের উপর, এই যে দামটা আমরা দেখলাম পি, এই দামের উপর চাহিদার যে নির্ভরশীলতার সম্পর্ক, চাহিদা হলো কিউডি, কিউডি হলো কি চাহিদা, এর যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশ। এটা এই যে একটু আগে বললাম, এই চাহিদা পরিমাণটা দামের উপর নির্ভরশীল করবে না, কারণ দাম বৃদ্ধি পালে তোমার চাহিদা কী হবে, চাহিদা মনে কর দাম বেড়ে গেলে চাহিদা কমে যাবে, দাম কমে গেলে চাহিদা বেড়ে যাবে। তো বিষয়টা আছে না নাই, মানে তো দামের উপর নির্ভর করতেছে না চাহিদাটা। তারপরে তোমরা এখানে দেখো পির যদি বিভিন্ন মান দিই তখন কিউডি মান পরিবর্তন হবে না নাই। তার মানে মূলত কিউডিটা কার উপর নির্ভর করতেছে, এই পির উপর না। তার মানে পিটা হলো স্বাধীন আর কিউডি হলো অধীন। ওই কথাটাই এখানে বলতেছে যে কোনো দ্রব্যের দামের উপর চাহিদার, এই যে দামের যে আছে এই দামটার উপর চাহিদার যে নির্ভরশীলতার সম্পর্ক অর্থাৎ কিউডির যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশ হলো চাহিদা সমীকরণ। আর চাহিদার ক্ষেত্রে ঢাল ঋণাত্মক হয়ে থাকে। এখন চাহিদার ক্ষেত্রে ঢাল কিভাবে আবার ঋণাত্মক হয় এটা এখনই বুঝবে না, জাস্ট মনে রাখো এই যে -5 এটাকে মূলত ঢাল বলা হয়ে থাকে। -5 এটা হলো ঢাল, -5। তো মাইনাস মানে কি ঋণাত্মক, ওই জন্য বলছে চাহিদার ক্ষেত্রে যে ঢালটা হয়ে থাকে সেই ঢাল পরিমাণটা হয় ঋণাত্মক, ওই জন্য বলা হয়েছে। জাস্ট -5 হলো -5কে ঢাল ধরা হয়। জাস্ট এটা আবার তো মাথায় রাখো, এগুলো আরও বিস্তারিত আছে পরবর্তীতে। এই টপিকগুলো যদিও আগে দেওয়ার কথা ছিল কিন্তু এলোমেলো হয়ে গেছে একটু, যার কারণে এগুলো পরবর্তীতে পড়ে গেছে, কারণ এগুলো আগে দিলে তোমাদের আরও বুঝতে সুবিধা হতো। তো দেখো এরপরে আছে আমাদের যোগান সমীকরণ, গেল আমাদের চাহিদা সমীকরণ, এরপরে আছে হলো যোগান সমীকরণ। দেখো যোগান সমীকরণ বিষয়টা কি, যোগান সমীকরণ হলো কোনো দ্রব্যের দামের উপর, কোনো দ্রব্যের কিসের উপর, দামের উপর যোগানের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে যোগান সমীকরণ বলে। আমরা একটু আগে দেখলাম চাহিদা সমীকরণের ক্ষেত্রে কোনো দ্রব্যের দামের উপর চাহিদার যে নির্ভরশীলতার সম্পর্ক ছিল সেটা হলো আমাদের চাহিদা সমীকরণ। আর যোগান সমীকরণের ক্ষেত্রে কি ওই একই কথা, দামের উপর এবার জাস্ট যোগানের নির্ভরশীলতার সম্পর্ক থাকবে। আগে ছিল চাহিদার, এখন আসলে কিসের, যোগানের। অর্থাৎ আমরা তখন দেখতে পাবো এই যে পির উপর এই যে কিউ, এখানে কিউডি যদিও দেওয়া হয়েছে, এখানে কিউডি হবে না, হবে কিউএস, যেহেতু আমাদের যোগান মানে হলো সাপ্লাই, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে কিউএস। এবং তখন আমরা দেখতে পাবো 10 + 5b। এখন অনেকের মধ্যে প্রশ্ন হবে যে এখানে আবার 10 + 5b যোগানের ক্ষেত্রে কেন হলো, আর চাহিদার ক্ষেত্রে 10 - 5b কেন হলো? কারণ এটা কারণ আছে, কারণ চাহিদা সমীকরণে কিছু সহজ রূপ আছে, যোগান সমীকরণে কিছু সহজ রূপ আছে। অর্থাৎ চাহিদার সমীকরণ কয়েক ধরনের হতে পারে, যোগান সমীকরণ কয়েক ধরনের হতে পারে। অর্থাৎ চাহিদা সমীকরণ মূলত তোমার আমরা 3 ধরনের দেখতে পাই, যোগান সমীকরণ চাহিদা সমীকরণ 1 ধরনের দেখতে পাই, যোগান সমীকরণ মূলত আমরা 3 ধরনের লক্ষ্য করতে পারি। তো এরকম কিন্তু তোমাদের পার্থক্য রয়েছে, এক একটা সমীকরণ ভেদে বিভিন্ন ধরনের পার্থক্য কিন্তু আছে। তো এগুলো কিন্তু আমরা আরও বিস্তারিত কিন্তু একবারে তোমাদের আলোচনা করবো পরবর্তীতে, আবার তো জাস্ট ধারণা রাখো। তো দেখো এখন যোগান
সমীকরণ ওই চাহিদার মতোই, চাহিদা যেমন পির উপর নির্ভরশীল করতে, এখন যোগানটাও ওই পির উপর নির্ভরশীল করবে। আর যেটার গাণিতিক প্রকাশই হলো আমাদের যোগান সমীকরণ। আর যোগান সমীকরণের ঢাল ধনাত্মক। কেন ঢাল ধনাত্মক বলা হয়? কারণ আমরা বলছি একটু আগে +5 যে আসছে এটাকে মূলত ঢাল বলা হয়ে থাকে। আর এখানে প্লাস আছে, প্লাস মানে হলো ধনাত্মক, ওই জন্য বলছে যোগান সমীকরণের ঢাল ধনাত্মক। আর তোমাদের আগেই বলছি আমি, এটা কিন্তু আগেও আলোচনা করছি যে আমাদের চাহিদা রেখা কী হয়। দেখো চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, আর আমাদের যোগান রেখা কী হয়? যোগান রেখা হলো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। তো বাম থেকে ডানে নিম্নগামী মানে কি? ওইটা নিচে নামতেছে, নিচে নামা মানে কি? মাইনাস হওয়া। তো এই কারণে মূলত আমরা বলতে পারি যে চাহিদা রেখা ঢাল ঋণাত্মক। আর যোগান রেখা, এইটা হলো যোগান রেখা বাম থেকে ডানে কী হচ্ছে? উপরে যাচ্ছে, উপরে যাওয়া মানে কি? প্লাস হওয়া। উপরে যাওয়া মানে হলো আমাদের হলো প্লাস হওয়া। আর প্লাস হলে কি তখন আমাদের কি হয়? তখন ঢাল কি নেগেটিভ হয় কখনো? যখন বাম থেকে ডানে এরকম উপরে যায় তখন কিন্তু নেগেটিভ হয় না, তখন পজিটিভ হয়। এই জন্য আমরা যোগান সমীকরণের ঢালকে অলওয়েজ ধনাত্মক বলে থাকি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে যোগান সমীকরণের ঢাল কিভাবে আমাদের ধনাত্মক হয়ে থাকে। তো এরপরে দেখো, এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো কি? ধ্রুবক। ধ্রুবক বিষয়টা কি দেখো, ধ্রুবক হলো কনস্ট্যান্ট। গণিত শাস্ত্রে যে সকল রাশির মান অপরিবর্তনীয় তাকে ধ্রুবক বলে। অর্থাৎ গণিত শাস্ত্রে যে সকল রাশির মান আমরা পরিবর্তন করতে পারবো না কখনো, মানে সম্ভবই না এগুলো পরিবর্তন করা, সেটাই হলো ধ্রুবক। তো ধ্রুবকের মান পরিবর্তন হয় না, অর্থাৎ এর মান কিন্তু পরিবর্তন করা যায় না। আর একটা কথা বলে দিই, এই ক্লাসটা কিন্তু খুব মনোযোগ সহকারে করিও, কারণ এখান থেকে একটা এমসিকিউ আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। মানে এখান থেকে একটা না একটা এমসিকিউ প্রতি বছরই দেয় এইগুলো থেকে। মানে কীভাবে দেয় শেষে আলোচনা করতেছে, কিন্তু কোন প্রসেসে এমসিকিউটা আসে তোমাদের জাস্ট আপাতত আলোচনা করি। দেখো ধ্রুবক হলো তাহলে গণিত শাস্ত্রে যে সকল রাশির মান অপরিবর্তনীয়, মানে যেগুলো পরিবর্তন করা সম্ভব নয়, তুমি চাইলেও এগুলো পরিবর্তন করতে পারবে না, এগুলোকে মূলত ধ্রুবক বলা হয়। অর্থাৎ ধ্রুবকের মান কি হয়? অপরিবর্তিত হয়, অর্থাৎ সেটা পরিবর্তন করা যায় না, মানে ওটা যেটা থাকে ওইটাই। যেমন 1 2 3 4, তুমি কি এগুলো পরিবর্তন করতে পারবা? কখনোই সম্ভব না। 1 মানে 1, 2 মানে 2, সম্ভব না। যেমন ABC, তারপর XYZ, এটা আবার মনে রাখিও ABC XYZ হবে, এগুলো কিন্তু স্মল লেটার। এখানে যদিও মানে আমরা বিগ লেটারে দিয়ে ফেলছি, এগুলো হবে সব কিন্তু স্মল লেটারের। ABC XYZ এই শব্দগুলো হবে স্মল লেটারে। তারপর এরপর হচ্ছে আলফা, বিটা, গামা, এরকম যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা ধ্রুবক বলতে পারি। যেমন তোমাকে যদি একটা সমীকরণ দিয়ে বলে এখানে ধ্রুবক কোনটা, মনে হয় QD = 10 - 5P, তাহলে তোমরা বলবা এখানে ধ্রুবক হলো তোমার 10 এবং 5, এই দুইটা হলো তোমার কি? ধ্রুবক। তো দেখো এরপরে আমাদের আছে হলো চলক। চলক দেখো, এখন আমরা চলক আলোচনা করব। চলক হলো গণিত শাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তনশীল, যে সকল রাশির মান কি? পরিবর্তনশীল, মানে এগুলো পরিবর্তন করা যাবে, তাকেই মূলত কি বলা হয়? চলক বলা হয়। যেমন ABC, আমরা অনেক সময় ধরি না যে ধরি এর মানে তো, ধরি বির মানে তো, ধরি X মানে তো, ধরি Y মানে তো, এরকম কিন্তু বিভিন্নভাবে ধরি। এখন এখানে যেটা মনে রাখতে হবে, অনেকের মধ্যে এখন প্রশ্ন হবে যে আমরা তো একটু আগে দেখলাম এই যে ধ্রুবক হলো ABC XYZ, কিন্তু আবার চলকের ক্ষেত্রেও ABC XYZ হবে, XYZ যদি এখানে দেয় নাই কিন্তু XYZ হবে। তো কীভাবে তাহলে বিষয়টা দেখো, যখন চলক হবে তখন ABC, তারপর হলো XYZ QD, এগুলো এই যে আমরা প্রতীকগুলো নেব এগুলো হবে সব ক্যাপিটাল লেটারে। কি লেটার? ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের অক্ষরে লিখতে হয় এগুলো। আর যখন ধ্রুবক নিব, ধ্রুবকের ক্ষেত্রে এগুলো বড় হাতের অক্ষরে থাকবে না, এগুলো স্মল লেটারে থাকবে। এইটাই মাথায় রাখতে হবে খুব ভালোভাবে। আর বেশিরভাগ সময় তোমাদের এভাবে মানে এই প্রতীকগুলো দেয় না, ওইখানে মনে যখন ধ্রুবক থাকে তখন সংখ্যাগুলো দিয়ে দেয়, যে একটা সমীকরণ দিয়ে দেয়, বলে যে এই সংখ্যা মানে এখানকার মধ্যে ধ্রুবক কোনটা, তারপর তো নির্দিষ্ট যে সংখ্যাগুলো আছে তখন সেগুলো কিন্তু ধ্রুবক হয়ে যায় ইজিলি। আশা করি বিষয়টা বুঝছো। তো এরপরে দেখো আমাদের তাহলে চলক হলো দুই প্রকার, দেখি আমরা। দুই প্রকার বলতে প্রথমটা হলো স্বাধীন চলক, আর একটা হলো কি? অধীন চলক। স্বাধীন চলক কোনটা? দেখো স্বাধীন চলক জানি আমরা ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীন, সে কারোর উপর নির্ভরশীল না। তো যে চলক অন্য কারোর উপর নির্ভর করে না, নিজে নিজের মান গ্রহণ করতে পারে, তাকে স্বাধীন চলক বলে। অর্থাৎ স্বাধীন চলক কারোর উপর নির্ভরশীল না, সে নিজে নিজের মান কি করতে পারে? গ্রহণ করতে পারে। অর্থাৎ সে মানে কারো দরকার নেই। যেমন আমরা এখানকার মধ্যে পি যে দেখি, আমরা একটু আগে বললাম পি স্বাধীন চলক না, তো এখন পি যে স্বাধীন চলক এটা কিন্তু আমরা যদি আলোচনা করছি, তারপর আবার বলে দিচ্ছি। দেখো এখানে পি হলো স্বাধীন চলক। কেন এখানে পি স্বাধীন চলক? কারণ পির উপর মূলত কিউডি মান নির্ভর করতেছে। অর্থাৎ পির মান যদি 1 হয় তাহলে কিউডির মান আলাদা হবে, পির মান যদি 2 হয় তখন কিউডি মান পরিবর্তন হবে। এভাবে যদি পির মান মূলত পরিবর্তন হলেই কিউডি মান পরিবর্তন হবে, নতুবা কিন্তু এর মান পরিবর্তন করা সম্ভব না। তার মানে কিউডি মূলত কিসের উপর নির্ভর করতেছে? পির উপর। অর্থাৎ পির মান বেশি হলে কি তোমার পিউডির মান যদি পির মান যদি বেশি হয়, মনে করো 1 আছে, 1 থেকে 2 হইলো, তাহলে কিউডির মান কিন্তু কমে যাবে। পির মান যদি কমে যায় তখন কিউডির মান কিন্তু বেড়ে যাবে।
বিষয়টা হলো এরকম। যেমন এখানে যদি 5 থাকে, 5 থাকলে 5 থেকে 5 5 তোমার হলো 25, 25 গুণ করলে তোমার মূলত মেইন যদি কথা বলতে চাই অতগুলো ভেজাল করার দরকার নাই, মাথার মধ্যে ঝামেলা ঢোকার দরকার নাই। একটাই কথা মনে রাখবা, এই পির বিভিন্ন মানের জন্য, পির কিসের বিভিন্ন মানের জন্য আমাদের কিউডির মান কিন্তু পরিবর্তন হচ্ছে, যার কারণে আমরা এখানে বলতে পারি পি হলো অধীন চলক আর কিউডি হলো, না পি হলো স্বাধীন চলক এবং কিউডি হলো অধীন চলক। আশাটা বিষয়টা বুঝতে পারছো। তো এই দেখো অধীন চলক যে বলে ফেললাম, যদিও যে চলক এক বা একাধিক স্বাধীন চলকের উপর নির্ভর করে তাকে অধীন চলক বলে। এই যে পি যে আছে এটা স্বাধীন চলক, এর উপর হলো কিউডিটা নির্ভর করতেছে, এই জন্য এখানে কিউডিটা অধীন চলক বলা হয়েছে। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো কমেন্টে, আমি সেটা চেষ্টা করব তোমাদের সেটা সমাধান করে দেওয়ার। তো দেখো এই পরবর্তীতে আমাদের কি আছে, ছেদক। ছেদক কি দেখো, ছেদক হলো স্বাধীন চলকের মান শূন্য হলে অধীন চলকের মানকে ছেদক বলে। মনে করো একটা সমীকরণ, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে স্বাধীন চলকের মান কি বলছে দেখো, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। স্বাধীন চলকের মান শূন্য হলে, এখানকার মধ্যে স্বাধীন চলক কোনটা বলো তো, স্বাধীন চলক হলো আমাদের পি। তো এর মান যদি শূন্য হয়, পির মান যদি শূন্য হয়, পির মান দিলাম শূন্য, শূন্য দিয়ে দিলাম এই যে পরবর্তীতে, তো শূন্যর সাথে যদি 5 গুণ করি কী হবে, শূন্য হবে। অর্থাৎ শূন্যর সাথে আমরা যাই গুণ করি না কেন অলওয়েজ কী হবে, শূন্যই হবে। তো তার মানে শূন্য দিয়ে দিলাম। তাহলে 10 থেকে যদি শূন্য বিয়োগ করি, 10 থেকে যদি 0 বিয়োগ করি আমরা কি আছে, তাহলে 10ই আসে। তার মানে এখানে ছেদক হলো 10। এখন তোমরা এতগুলো ক্যালকুলেশন করার দরকার নাই, করলেও কোনো সমস্যা নাই, করতে পারলে ভালো। তবে সবসময় যে ছেদক যে হবে, ছেদক প্রথমকার সংখ্যাটাই হবে। দেখো অনেকের মধ্যে প্রশ্ন কিভাবে, দেখো কি বলছে, স্বাধীন চলকের মান শূন্য হলে, তো সব সময় ছেদক যখন বের করবো তখন স্বাধীন চলকের সাথে শূন্য দিয়ে তোমাকে গুণ করতে হবে। আর শূন্য দিয়ে গুণ করা মানে কি, অলওয়েজ শূন্য আসা। তো পরবর্তী সংখ্যা যদি শূন্যই আসে, তার মানে যে প্রথমটার সাথে যদি শূন্য বিয়োগ করি, তা প্রথম সংখ্যাটাই থাকবে না সবসময়। বিষয়টা বুঝতে পারছো না নাই, যে যদি আমরা স্বাধীন চলকের মান শূন্য ধরি, শূন্য দিয়ে যদি এই যে সংখ্যাটা এখানে থাকবে, যদি 1000 1 কোটি যাই থাকুক না কেন, থাকলেও যদি ওইটার সাথে গুণ করি শূন্য হলো, তো শূন্যর সাথে যদি এটা বিয়োগ করি, তার মানে 10-এর সাথে শূন্য বা 1 কোটির সাথে শূন্য বা 1 লাখের সাথে শূন্য, তো 1 লাখে থাকলো না নাই, কমবে কি, কমবে না। ওই জন্য তোমরা অলওয়েজ যখনই দেখবা ছেদক বলছে, তখন এখানকার মধ্যে যে প্রথম যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে দিয়ে দিবা, শেষ, অত ঝামেলা করার দরকার নেই। বিষয়টা বুঝতে পারছো? দেখো এরপরে যেটা আছে সেটা হলো সহগ। সহগ জিনিসটা কি দেখো, সহগ হলো স্বাধীন চলকের সাথে যা গুণ আকারে থাকে, স্বাধীন চলকের সাথে যেটা কি থাকবে, গুণ আকারে থাকবে, তাকে মূলত সহগ বলা হয়। অর্থাৎ এখানে স্বাধীন চলক আমাদের কত দেখো তো, স্বাধীন চলক আছে আমাদের হলো পি। স্বাধীন চলক কি, পি, এটা আগেই বলছি, মাথায় আসে না নাই তোদের? দেখো তো স্বাধীন চলক আমি কি বলছিলাম তোমাদের, স্বাধীন চলক বলছিলাম হলো পি। তো এখন এই স্বাধীন চলকের সাথে যা গুণ আকারে থাকে, স্বাধীন চলকের সাথে গুণ আকারে কি আছে, 5 আছে। এই 5কে মূলত আমরা বলবো সহগ। কিন্তু এখানে আরেকটা টুইস্ট আছে, সেই টুইস্টটা হলো যে এই ঢালের ক্ষেত্রে, দেখো দুইটা একসাথে মিলাই দিই তাহলে বুঝতে পারবা। ঢালের ক্ষেত্রে বলবে চিহ্ন সহ স্বাধীন চলকের সাথে যা গুণ আকারে থাকে তাকে ঢাল বলে। ঢালের সংখ্যা কিন্তু এটা না, এটা ভুল করেও ঢালের সংখ্যা মুখস্থ করিও না। আবারও বলে দিচ্ছি, পরীক্ষা যদি বলে ঢাল কাকে বলে, কখনো এই সংখ্যাটা দিবে না, তোমাকে নাম্বার দিবে না, দিবে না। এই সংখ্যাটা দিলে তুমি নাম্বার পাবে না ঢালের। ঢালের ক্ষেত্রে এটা সংখ্যা না, এটা জাস্ট বোঝার জন্য তোমাদের বলতেছি। এটা যদি পরীক্ষায় যদি পড়ে তাহলে তুমি এভাবে দিবা, বোঝার জন্য জাস্ট। কিন্তু তোমাদের ঢালের সংখ্যা আলাদা আছে। এর পরবর্তীতে আমরা কিন্তু ঢাল নিয়ে বিস্তারিত আলোচনা করব, পরবর্তীতে আছে কিন্তু ওই টপিকটা। তো জাস্ট এটা বোঝার জন্য, পরীক্ষা যদি পড়ে ঢাল কীভাবে নির্ণয় করব, যে একটা সমীকরণ থেকে ঢাল কীভাবে বের করব, এটা জাস্ট ওইটার একটা প্রসেস মনে রাখার, যে ঢালটা কীভাবে সমীকরণ থেকে বের করা যায়। কিন্তু এটা ঢালের কিন্তু কখনো সংজ্ঞা না, এটা মাথায় কিন্তু রাখিও। দেখো ঢাল বলছে চিহ্ন সহ স্বাধীন চলকের সাথে যা গুণ আকার থাকে তাকে ঢাল বলে। যেমন এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণে -5 হলো তোমার ঢাল। এইটা কিন্তু অনেকে কনফিউশন খাবে, মানে অনেকে সহগকে ঢাল বানিয়ে ফেলবে, অনেকে ঢালকে সহগ বানিয়ে ফেলবে। দেখো ঢালের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ঢাল অলওয়েজ চিহ্ন সহ হবে। ঢাল কি হবে, চিহ্ন সহ হবে, আর সহগ হবে চিহ্ন ছাড়া। কেননা আমরা জানি যে একটা ঢালু যে মাটি, সহজ উদাহরণ বুঝো, একটা ঢালু মনে করো মাটি আছে বা একটা পাহাড়, সেই পাহাড়ে মনে করো উপরে উঠা মানে হলো কি প্লাস হওয়া, নিচে নামা কি মানে মাইনাস হওয়া। তার মানে যখন ঢালু আমরা জানি না, পাহাড়ের ক্ষেত্রে কি থাকে, ঢালু থাকে। এভাবে তোমরা মাথায় রাখতে পারো, একটা পাহাড় কি হয়, পাহাড়ের ক্ষেত্রে ঢালু থাকে। তো পাহাড়ে যতই উপরে যায় তখনই প্লাস হয়, যতই নিচে নামি তখনই কি হয়, মাইনাস হয়, নেগেটিভ হয়। তার মানে ঢালের ক্ষেত্রে অলওয়েজ কী হবে, প্লাস মাইনাসের হিসাব আছে, প্লাস মাইনাসে কী আছে, হিসাব আছে। আর সহগের ক্ষেত্রে এই বিষয়টা নাই, তোমরা এইভাবে মনে রাখতে পারো। তার মানে এই সংখ্যাটা যখন চিহ্ন ছাড়া হবে, এমনিতে হবে, তখন সেটা সহগ, আর যখন দেখবা ওই চিহ্ন সহ আছে তখন সেটা ঢাল। বিষয়টা বুঝতে পারছো? তো এরপরে দেখো, এরপরে আছে আমাদের সর্বশেষ যে টপিক, ছোট একটা টপিক, সেটা হলো পরামিতি। পরামিতি জিনিসটা কি দেখো, পরামিতি হলো যে কোনো ধ্রুবকের মান অজানা থাকলে তাকে পরামিতি বলে।
বুঝতে পারছো ভাইয়া? দেখো কি বলছে, কোনো ধ্রুবকের মান যদি অজানা থাকে, মনে করো কোনো একটা চলক আছে, ওই ধ্রুবক আছে, ধ্রুবক মানে কি একটা নির্দিষ্ট সংখ্যা, ধ্রুবক মানে হলো কি একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা প্রতীকও হইতে পারে, আমরা আগেই বলছি কিন্তু ধ্রুবকের ক্ষেত্রে কোনো প্রতীকও হইতে পারে, কিন্তু তোমাদের কিন্তু আগেই বলা হয়েছে। তো এখন ওইটা যখন কি থাকবে, অজানা থাকে, ওইটা কি থাকে, অজানা, মানে আমাদের জানা নাই, তখন সেটাকে ধ্রুবক বলি, যে পরামিতি বলি, পরামিতি বলি। দেখো যেমন এখানে আছে কিউডি সমান সমান a মাইনাস বিপি, তাহলে এখানকার মধ্যে আমাদের পরামিতি মান কোনটা ধরতে হবে, এ এবং বি, কারণ এগুলোর মান অজানা। আমরা পির বিভিন্ন মান ধরতে পারি, অর্থাৎ দাম 1 টাকা ধরতে পারি, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, এরকম বিভিন্ন ধরতে পারি, কিন্তু এ এবং বির কি মান ধরবো, এগুলো কিন্তু কোনো মান ধরার কোনো অপশন নাই, উপায় নাই। তো এই জন্য এটা এ এবং বিকে এখানে মূলত পরামিতি বলা হয়। তো তাহলে আমাদের আজকে ছিল এটা পর্ব, এবং আমরা পরিশেষে তোমাদের জন্য একটা জাস্ট প্র্যাকটিস রেখেছি। দেখো এই যে এতগুলো টপিক যে আলোচনা করলাম, এখান থেকে আমাদের এমসিকিউটা আসে কিভাবে পরীক্ষায়, আমরা পরীক্ষায় মূলত কিভাবে অ্যান্সার করব এবং আমাদের পরীক্ষায় আসবে কিভাবে। দেখো এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসার মানে পসিবিলিটি তোমাদের ধরতে গেলে 100% একবারে একটা না একটা কিন্তু এমসিকিউ এখান থেকে তোমাদের দিয়েই থাকে পরীক্ষায় হরহামেশাই। তো দেখো কিউডি সমান সমান 20 মাইনাস 5p এটা দেওয়া আছে, কিউডি সমান সমান কত আছে, 20 মাইনাস 5p। এখন এটার ক্ষেত্রে তোমরা যে বিষয়গুলো মাথায় রাখবা, এখান থেকে তোমাদের যে যে টাইপের প্রশ্ন হতে পারে, প্রথমটা আসতে পারে ধ্রুবক। আমরা ধ্রুবক কি জানি, যে সকল মান নির্দিষ্ট, এগুলো চাইলেও তুমি পরিবর্তন করতে পারবা না, সেগুলো হলো ধ্রুবক। তার মানে এখানে 20 এবং 5 এটা কি তুমি চাইলেও পরিবর্তন করতে পারবা, সম্ভব না, কিন্তু 20 মানে 20, 5 মানে 5ই, এটা সম্ভব না কিন্তু, ওই জন্য এখানে 20 এবং 5কে ধ্রুবক বলা হয়েছে। তারপর এরপর আছে চলক। চলক কি, দেখো চলক মানে আমরা কি জানি, গণিত শাস্ত্রে যে সকল রাশি মান পরিবর্তনশীল সেটা হলো চলক। সেটা দুই ধরনের হতে পারে, একটা হলো স্বাধীন চলক, একটা অধীন চলক। তো পরিবর্তনশীল মানে হলো চলক, তার মানে এখানে আমরা কোন দুইটা মান পরিবর্তন দেখতে পাচ্ছি এই সমীকরণের ক্ষেত্রে, কিউডি মান পরিবর্তন হবে এবং পির মান পরিবর্তন হবে, কারণ পির বিভিন্ন মান ধরার ফলে কিউডির মান নতুন নতুন আসবে, যার কারণে দুইটাই শুধু পরিবর্তন হবে, অন্য কেউ কিন্তু পরিবর্তন হচ্ছে না, যার কারণে এখানে চলক হলো কিউডি এবং পি দুইটাই হলো কি চলক। এখন স্বাধীন চলক কোনটা, এখন যদি আরো স্পেসিফিক করে তোমাকে বলি, নির্দিষ্ট করে আরো বলি যে স্বাধীন চলক কোনটা। স্বাধীন চলক আমরা কি জানি, যে চলক অন্যের উপর নির্ভরশীল নয়। এখানকার মধ্যে আমরা কোনটা দেখতেছি, সে নিজেই স্বয়ংসম্পূর্ণ। এখানে দাম যে আছে পি, এটা স্বয়ংসম্পূর্ণ, এটা অন্যের উপর নির্ভরশীল না, কারণ এই দামের উপরেই মূলত কিউডি নির্ভরশীল করতেছে, যার কারণে এখানে পিটা হলো স্বাধীন চলক। আর তোমাকে যদি অধীন চলক বলে, অধীন চলক কোনটা, অধীন চলক দেখো কিউডি, কেন, কারণ পি এর উপর কিউডি নির্ভর করতেছে না, পির বিভিন্ন মানের জন্য কিউডি মান হচ্ছে নতুন নতুন, যার কারণে এখানে কিউডিটা হলো অধীন চলক। এরপরে আছে হলো ঢাল। এই যে ঢাল তোমাকে কি বললাম, ঢাল মানে হলো প্লাস মাইনাস হিসাব, এই যে প্লাস মাইনাস আছে, তার মানে -5 হলো তোমার হলো ঢাল। আর ছেদক কোনটা, ছেদক মানে কি বলছি, এই যে সমীকরণের প্রথম যে সংখ্যাটা ওইটা অলয় ছেদক ধরে নিবা, অর্থাৎ স্বাধীন চলকের মান যদি শূন্য হয়, শূন্য যে তোমরা যদি নির্দিষ্ট খুব ভালোভাবে যদি একবারে সংজ্ঞা আকারে যদি ধরতে যাও, ছেদকের যদি সংজ্ঞা নিয়ে ধরতে যাও, স্বাধীন চলকের মান শূন্য, অর্থাৎ পির মান যদি শূন্য হয়, শূন্য হওয়া মানে কি, শূন্য সাথে 5 গুণ করলে কত হবে, শূন্য হবে, আর 20 থেকে শূন্য বিয়োগ করলে কত, বেশি, তার মানে তখন ছেদক হলো 20, অর্থাৎ ছেদক হলো প্রথম যে সংখ্যাটা আছে সেটাই হলো ছেদক। এরপর আছে হলো সহগ। সহগ হলো আমাদের, দেখো সহগ কি বলছিলাম, এই যে ঢালের যে সংখ্যাটা রয়েছে ওই সংখ্যাটা চিহ্ন ছাড়া হলো সহগ, তার মানে শুধু 5 হলো আমাদের হলো সহগ। এই হলো বিষয়। তারপর আরেকটা শুধু আছে সর্বশেষ আমাদের, আরেকটা যেটা আছে দেখো, যে আমাদের হলো পরামিতি। পরামিতি জিনিসটা দেখো, পরামিতি হলো আমাদের হতে পারে যেমন একটা সমীকরণ, মনে করো এ কিউডি সমান সমান a মাইনাস বিপি দিল, এই সমীকরণটা দিল, এই সমীকরণে বলো তোমাদের পরামিতি কোনটা। পরামিতি এখানকার মধ্যে আমাদের এ এবং বি হলো পরামিতি, যেটা আমরা আগে বলছি, কারণ পির বিভিন্ন মান নিতে পারি, পি বিভিন্ন মান হবে, কিউডির বিভিন্ন মান হবে, কিন্তু এ এবং বি কোনো মান নেওয়া যাবে না। তো এখন এখানকার মধ্যে কিছু প্রতীক আমাদের দুইটা চলকই হতে পারে, দুইটা চলক মানে দুইটা আমাদের জিনিস মধ্যে থাকতে পারে, যেমন এখানে 5 আমরা ধ্রুবকও ধরতে পারি, আমরা সহগও ধরতে পারি। সহগ কেন, সহগ দাও ওটা মানে হবেই, ওটা তো নির্দিষ্ট বুঝাই যায় 5 সহগ, ওটা বুঝাই যায় 5 সহগ হবেই, কিন্তু ধ্রুবক কেন, কারণ ধ্রুবক হলো এই কারণে যে 5 কিন্তু পরিবর্তনশীল করা যাবে না, 5 সংখ্যাটা নির্দিষ্ট ওই কারণে, আর 20 এটাও ধ্রুবক নির্দিষ্ট ওই কারণে পরিবর্তন করা যাবে না। আর ছেদক কেন, কারণ আমরা তো জানি এই 20 সংখ্যাটা হলো ছেদক, কারণ ছেদকের জায়গায় আসে সে, এই জন্য এই সংখ্যাটাকে মূলত ছেদক বলা হয়ে থাকে। তো তোমাদের আমি একটা কাজ দিচ্ছি বাসায়, তোমরা এইটা থেকে এই যে আমি যতগুলো পড়াইলাম এখানে, যে বিশেষ করে যে তোমাদের আবার দেখাচ্ছি, দেখো একটু যে যতগুলো এখানে দেখানো হইলো, যে চলক, অধীন চলক, স্বাধীন চলক, সহগ, ছেদক, এই যতগুলো বিষয় দেখানো হইলো, আমি একটা সমীকরণ দিচ্ছি, তোমাদের কাজ থাকবে এই সমীকরণটা থেকে এই যতগুলো বিষয় আমি দেখাইলাম তোমরা সবগুলো এগুলো দেখে কমেন্টে আমাকে জানাবা যে একটা সমীকরণের মানে কোনটা কি। আমি তোমাদের একটা সমীকরণ লিখে দিচ্ছি এখানে, তোমরা চেষ্টা করবে সবাই বাসায় না, তোমরা কমেন্ট বক্সে এই যে সমীকরণটার কোনটা কি
আমি যোগানের সমীকরণ একটা দিচ্ছি, এই সমীকরণ থেকে তোমরা এই যে যতগুলো ধ্রুবক, চলক, সহগ, স্বাধীন চলক, অধীন চলক, ঢাল, ছেদক, এই সবগুলো বিষয় লিখবা কিন্তু এই সমীকরণটা থেকে। তো আমি এই সমীকরণটা দিয়ে দিচ্ছি। দেখো সমীকরণটা হলো কিউ এর সমান সমান tan প্লাস 2p এই যে সমীকরণটা দিলাম, এই সমীকরণটা থেকে তোমরা বাকি যতগুলো আছে সবগুলো বাই করবা। আর পরামিতির ক্ষেত্রে একটা সমীকরণ দিই, পরামিতি ক্ষেত্রের সমীকরণ হলো কিউডি, এটা চাহিদা সমীকরণ দিই, কিউডি সমান সি প্লাস ডিপি, এটা হলো পরামিতি। এই যে মূলত দুইটা দিলাম, এই দুইটা তোমরা ভালোভাবে বুঝে শুনে আমাকে কমেন্ট বক্সে জানাও। এই দুইটা সমীকরণ যেন তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তরটা সবাই দাও। দেখো এটা ছিল তোমাদের কাজ, সবাই এটা যেটা দিলাম কাজটা, এটা সবাই কমেন্টে জানাবা, দেখি কারটা সঠিক হয়। কারণ আমি তো খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করলাম, সব কোনো কিছু বিষয় বাদ রাখলাম না। তো তাহলে আজকের আমাদের এই পর্বটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। তো দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।